21শে জুলাই হচ্ছে, সেই 21শে জুলাই হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ক্যাথেড্রাল রোডে, যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। ধৈর্য ধরুন, দেখতে থাকুন। অধিকাংশ শহীদ পরিবার কার সঙ্গে আছেন কার সঙ্গে নেই সব 21শে জুলাই দেখতে পাবেন। কিন্তু এই শহীদদের অতৃপ্ত আত্মা, তারা চায় কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা, যেটা তাদের রক্তে ভিজে গিয়েছিল, সেই পতাকা নিয়ে স্মৃতিতর্পণ। শহীদ দিবস কি কোনো নেতা, পরিবার বা দলের ব্যক্তিগত সম্পত্তি? বিক্রি করা হচ্ছে 21শে জুলাইয়ের সেন্টিমেন্টটাকে, জাস্ট বিক্রি করা হচ্ছে। একটি দিন 13টি প্রাণ, অথচ শহীদ দিবসের মঞ্চ এখন আর একটিতে নয়, একাধিক। কালীঘাট তৃণমূল বলছে 21শে জুলাই তাদের। আমরা একটা জিনিসই জানি, একটাই 21শে জুলাই হচ্ছে, সেই 21শে জুলাই হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ক্যাথেড্রাল রোডে, যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। উনি আমাদেরকে আগামীর দিক নির্দেশিকা দেবেন। ঋতব্রত তৃণমূল বলছে 21শে জুলাই তাদের। ধৈর্য ধরুন, দেখতে থাকুন। অধিকাংশ শহীদ পরিবার কার সঙ্গে আছেন কার সঙ্গে নেই সব 21শে জুলাই দেখতে পাবেন। প্রদেশ কংগ্রেস বলছে যারা নিহত হয়েছিলেন তারা কংগ্রেসেরই কর্মী, তাই প্রকৃত অধিকার কংগ্রেসেরই। কিন্তু এই শহীদদের অতৃপ্ত আত্মা, তারা চায় কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা, যেটা তাদের রক্তে ভিজে গিয়েছিল, সেই পতাকা নিয়ে স্মৃতিতর্পণ। তৃণমূল ভেঙে তৈরি হওয়া সংসদীয় গোষ্ঠীও এই মুহূর্তে রাজনৈতিক উত্তরাধিকার থেকে দূরে থাকতে চাইছেন। অর্থাৎ 13 শহীদের স্মরণ এখন যে শুধুমাত্র রাজনৈতিক সম্পত্তি ভাগের লড়াই সেটি নয়, বরং প্রশ্ন হচ্ছে শহীদ দিবস কি কোনো নেতা, পরিবার বা দলের ব্যক্তিগত সম্পত্তি, নাকি শহীদের নাম সামনে এনে এতদিন রাজনৈতিক সভা, দল বদলের ঘোষণা এবং অবশ্যই নির্বাচনী যুদ্ধের প্রস্তুতি হয়েছে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমার বন্ধু প্রথম কলকাতা গ্রুপের ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। 1993 সালের 21শে জুলাই কলকাতায় পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেসের কর্মীর নির্মম মৃত্যু হয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যুব কংগ্রেসের নেত্রী। ভোটে সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবিতে তার নেতৃত্বে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং সেই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে অন্যতম বড় বাঁক এনে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তিনি এই দিনটিকে দলের প্রধান বার্ষিক সমাবেশ হিসেবে পরিণত করেন। 2011 সালে ক্ষমতায় আসার পরেও সেই ধারা এক চুল বদলায়নি, বরং ধর্মতলার সভা হয়ে ওঠে তৃণমূলের বছরের সবচেয়ে বড় রাজনৈতিক শোডাউন। তাই আজ প্রশ্ন এখানে তুলতেই হয়, পরমাশিস, শহীদরা কি মঞ্চের কেন্দ্রে ছিলেন, নাকি মঞ্চের নামেই শুধু শহীদরা থেকে গিয়েছিলেন? কি বলবে? দেখো, তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এখন 51 বছর বয়স। আমার যখন 20 বছর বয়স ছিল আমাকে ঠিক এরকম দেখতে ছিল কি? না তো। আবার যখন আমার 70 বছর বয়স হবে, যদি বেঁচে থাকি, আমাকে কি ঠিক এরকমই দেখতে লাগবে না। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে দলেই থাকুন না কেন, তিনি সচিত্র পরিচয় পত্রের যে দাবি, যার ভালো দিকটা এখন আমরা ভোগ করছি, সে আন্দোলনের পুরোধা নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসে ছিল, অবশ্যই কংগ্রেসে ছিল। যারা আজকে তৃণমূলে করছেন, কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল বা ভালো তৃণমূল বা এনসিপিআই, তারা প্রত্যেকে কিন্তু তখন কংগ্রেসেই ছিল। সেই আন্দোলনের পুরোধা নেত্রী কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেন। সেই তৃণমূল কংগ্রেসে কিন্তু এরা সকলেই ছিল। আজ সেই রাজনৈতিক উত্থান 1998 সালের 1 জানুয়ারি থেকে শুরু করে 2026-এর আজকে 20শে জুলাই কথা বলছি, আগামীকাল ধর্মতলায় 21শে জুলাই পালন হবে। তিনটে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল বা ভালো তৃণমূল, কংগ্রেস ইস্যু কিন্তু সেই 21শে জুলাইয়ের 1993-এর তরতাজা 13টি প্রাণ চলে যাওয়া। সেই আন্দোলনের নেত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের নামের আগে কোন শব্দটা ব্যবহার করা হয়? মানুষ অন্তর থেকে কোন শব্দটা ব্যবহার করেন? সৎ বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নামের পাশে একটা সৎ শব্দ ব্যবহার করা। তৃণমূল কংগ্রেস দলের নামের পাশে কি ব্যবহার করা হচ্ছে? 4 তারিখের আগে পর্যন্ত কি ব্যবহার হয়েছে, পরবর্তীতে কি ব্যবহার হচ্ছে আমরা সবাই জানি। আজকের দিনে সরাসরি বলতে গেলে বলতে হয়, সরাসরি আমি অকপটে বলি, সমাজের ভালোর জন্য রাজনীতি কজন করছে? আজকে রাজনীতি মদন মিত্র বলো, সন্দীপন সাহা বলো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলো, তৃণমূল কংগ্রেসের সব নেতারা নাম বলা যায়, তারা যে প্রাচুর্যে বসে আছেন, তারা দলটা করেছে বলেই তো বসতে পেরেছেন। দিল্লির সরকার 360 মিশন হাতে নিয়েছে।
আজকে যারা তৃণমূল দল ত্যাগ করলো, রাজ্যসভার সাংসদ হয়ে চলে গেল, মানুষকে এগুলো বুঝছে না। আবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোট কুড়োতে পারেনি। ন্যায় আর অন্যায় সকলে বোঝে, প্রান্তিক মানুষ যেমন বোঝে, 100 কোটির ফ্ল্যাটে যারা থাকে, যারা সমাজে উচ্চবিত্ত, সবাই বোঝে। যা হচ্ছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আগামী প্রজন্ম, তুমি জানো যে কালকে আমরা একটা কর্মশালায় ছিলাম, একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, লড়াকু সঙ্গীত শিল্পী, গণতন্ত্রের কথা বলে, ছাত্র সংগ্রামের কথা বলে। তাকে জিজ্ঞেস করেছিলাম, গণতন্ত্র, রাজনীতি, সংস্কৃতি, ধর্ম, কোনটা আগামী প্রজন্মের জন্য, আপনি আগামী প্রজন্মের জন্য বার্তাটা কি দেবেন? ধর্ম নিয়ে কি কথা বললেন উনি? 21শে জুলাই বিকেন্দ্রীকরণ হচ্ছে, বিক্রি করা হচ্ছে 21শে জুলাইয়ের সেন্টিমেন্টটাকে, জাস্ট বিক্রি করা হচ্ছে। আমি তৃণমূল, কালীঘাট তৃণমূলে যদি থাকি আমাকে ধরবে, আমি ওই তৃণমূলে চলে যাব, ওকে সমর্থন করব। কি কালচার? কোথায় দাঁড়াবে মানুষ? আগামী দিন কাকে বিশ্বাস করবে? আমি তো বলছি সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল। সবটা জেনে আপনারা দলটা তাহলে করেছিলেন কেন? আজকে হেরে গেছেন বলে মুখ খুলছেন। যদি জিততেন মুখ খুলতেন? কেউ খুলতেন মুখ? কেউ খুলতো না। তুমি বলতে চাইছো যে সবটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল? সবার দোষ। আরে আমি অন্যায় করছি, তুমি আমার সঙ্গে থেকে সমর্থন করছো, তুমিও তো দায়ী। তো মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক হয়ে দাবি করেন, তিনি টালির চালার ঘরে থাকেন, পায়ে সাধারণ চটি পড়েন, কিন্তু তার আশেপাশে এই ধরনের নেতা নেত্রীরা কি করে তৈরি হলেন? তাহলে তো তোমার কথায় যিনি পাশে থাকেন তিনিও সমান অপরাধী। অবশ্যই অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় টালির ঘরে থাকে তো কি হয়েছে? তার দলের গ্রাসরুট লেভেলের নেতার বাড়ি থেকে, ধান পাটক্ষেত থেকে 2 কোটি কত টাকা কেন পাওয়া যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন নেতার বাড়ি থেকে কেন এত কেজি সোনা পাওয়া যায়? কেন এত বন্ড পাওয়া যায়? কিন্তু তারই ভাইপোর একটা শান্তিনিকেতন বাড়ি থাকে, এরকম বিশাল প্রাচুর্য। আজকে তোমরা আইপ্যাকের দোষ দিচ্ছ, আজকে আইপ্যাকের দোষ দিচ্ছ। আইপ্যাক আসছে, আইপ্যাকের লোকেরা আসছে, মিটিং করতে পারবো, হবে, আমি একটু ব্যস্ত আছি। এসব গ্রাসরুট লেভেলের নেতারা বলেনি, ওপরের নেতারা তো বলেছে। একদমই। দল ছেড়ে দিলেই কি ঋতব্রত তৃণমূলে চলে গেলাম, বিজেপিকে সমর্থন করলাম, তাহলে কি আমরা শুদ্ধ হয়ে গেলাম? এটা মানুষ মেনে নেবে? আমরা আলোচনা করছিলাম, মানুষ আমাদেরকে মেনে নেয়নি বলেই ছুঁড়ে ফেলে দিয়েছে। একদম আমরা আলোচনা মানুষ তো মেনে নেয়নি বলেই ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং তারপর একদমই তাই, একদমই তাই, ঠিক। যেটা হচ্ছে, আগামী প্রজন্ম রাজনীতিতে আসবে না, বিশ্বাস করবে না রাজনীতির লোকেদের, সাধারণ মানুষ, নিউ জেনারেশন। আমরা যখন 90-এর দশকে কলেজে পড়তাম, আমাদের কলেজে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ছিল, আমার দাদার কলেজে বঙ্গবাসীদের ছাত্র পরিষদ ছিল। তখনকার ছেলেমেয়েরা রাজনীতিতে আসতে চাইতো একটা আবেগ নিয়ে। এখন কোন নেতাকে দেখে আদর্শ করে আজকে নতুন জেনারেশন আসবে? কোন নেতাকে দেখে? স্করপিও না পড়লে, এখন স্করপিও না চললে নেতা হওয়া যায় না। নতুন কালচার দেখলাম পশ্চিমবঙ্গের বুকে, গাড়ির সামনে ব্যাগ ঝোলানো, উত্তরীয়গুলো রাখা, তবে সে নেতা, সামনে ঝুলানো। এখন কি করবেন? একদমই। পরমাশিস, শহীদ কার আর উত্তরাধিকারী বা কার? 2026-এর এই ছবিটা আরো নগ্ন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল শিবির। এই দুই পক্ষই আলাদা করে 21শে জুলাইয়ের সভা করছে। তুমি জানো, দুই পক্ষই ইতিমধ্যেই আজকে সারাদিন ধরে তাদের যে সভা মঞ্চ ঘুরে দেখাচ্ছেন এবং আমাদের গণমাধ্যমগুলোতেও সেই খবর এসেছে। কলকাতার এবিপি আনন্দের প্রতিবেদন বলছে যে কালীঘাট শিবিরের সভা ক্যাট্রিক রোডে এবং ঋতব্রত শিবিরের কর্মসূচি মেয়র রোডে। বিদ্রোহী শিবির জানিয়েছে তাদের মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হবে না, শহীদদের নাম এবং পরিবারকে সামনে রাখা হবে। আর প্রদেশ কংগ্রেস শহীদ মিনারে আলাদা কর্মসূচি পালন করছে। কংগ্রেসের বক্তব্য, 1993 সালে যারা প্রাণ হারিয়েছিলেন তারা যুব কংগ্রেসের কর্মী ছিলেন, ফলে তৃণমূল একা তাদের উত্তরাধিকার দাবি করতে পারে না। কংগ্রেস সেই দিনের পুলিশি গুলির মামলার নথি আবার খোলার দাবিও তুলেছেন। তুমি জানো, এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা একটু শুনে নেব সেই গুরুত্বপূর্ণ বক্তব্যের কিছুটা অংশ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার
প্রভূত সম্ভাবনা ছিল। শুনলাম মুখ্যমন্ত্রী বললেন এবং কমিশনের রিপোর্টের পর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এই সমস্ত বিষয় কিন্তু ফাঁকি রেখে গিয়েছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। সে বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিলেন এবং তিনি বলছেন যে এই বিষয়ে যারা ক্ষতিগ্রস্ত, যাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। রাজ্য সরকার যদি শহীদ পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ আবার নতুন করে ক্ষতিপূরণ চাওয়া হয় তাহলে রাজ্য সরকার সেটি বিবেচনা করবে। অত্যন্ত ইতিবাচক একটি ঘোষণা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করলেন। যেটা বলবো পরমাশিস, রাজনীতি হচ্ছে, গোটাটাই তো রাজনীতি, 21শে জুলাই নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু এই শহীদ পরিবারগুলো আসলে কি পেলো এখনো? আজকে নয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে তারা আর্থিকভাবে বড় ধরনের আর্থিকভাবে হয়তো ক্ষতিপূরণ পাবে, যার তারা যদি সরকারের কাছে আবেদন জানান। কিন্তু এত বছর 1993 সাল থেকে এত বছর তাদের নিয়ে রাজনীতি হলো, 3 বারের মুখ্যমন্ত্রী হলেন, তৃণমূল কংগ্রেসের এতজন সাংসদ, এতজন বিধায়ক, এত মন্ত্রী তৈরি হলো, এত নেতা তৈরি হলো, কিন্তু এই শহীদদের ভাগ্যের পরিবর্তন হয়েছিল কি? শহীদদের ভাগ্যের যদি পরিবর্তন হতো না, তাহলে আর এই শহীদ স্মরণ হতো না। এটা তো আবেগকে বিক্রি করা, রাজনীতিকরণ করা। তার কারণ, তাহলে তো সেই আন্দোলনের পুরোধা নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভাগ করা হচ্ছে কেন? আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাগ করা হচ্ছে। মঞ্চে ছবি থাকুক চাই না থাকুক, 1993 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় যে দলেই থাকুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম দিয়েছিলেন অগ্নিকন্যা সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক। তার এখন সমালোচনা শুনছো? একটা মানুষের ভালো দিককেও মানুষ যেমন বলবে, তার খারাপ দিকটাকেও বলবে। বুদ্ধবাবুর নামের আগে যেমন সৎ শব্দটা ব্যবহার করা হয়, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, যদি ভুল না বলি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম দিয়েছিলেন অগ্নিকন্যা। সেই অগ্নিকন্যার জন্যই তো সচিত্র পরিচয়পত্র 98 থেকে 2000, 2006, 2011 পরিবর্তন এই বাংলার অগ্নিকন্যাই তো এনেছে। সেটা কিন্তু কেউ অস্বীকার করছে না। আমি যখন ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ, 71-এর ইতিহাস, আদর্শকে যখন বিপণনে পরিণত করে, তখনই দলীয় কর্মীরা কামাই করবে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সম্ভবত সেই আবেগ অনুভূতিকেই বিক্রি করা হয়েছিল, যে কারণে তুমি জানো যে 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের আয়োজনে এই শহীদ দিবসটি মূলত তাদের একটি রাজনৈতিক কর্মসূচি, শোডাউন ছিল। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন অগ্নিকন্যা, যে সময়ের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা বলা হতো, 2015 শেষে এসে তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের একটি গান, দলটাকে নিয়ে মাতচোর একটা গান তৈরি হয়েছে। যে সময় অগ্নিকন্যা বলা হতো সেই সময় কি গান রচনা হয়েছে? 15 বছরের শেষের গানটা রচনা হয়েছে না। যেটা বলছিলাম যে এই রচনা হয়েছে, মানুষ তো শহীদদের তর্পণ না করে, বরং এই আমরা দেখেছি যে রাজনৈতিক মঞ্চ বাধা হতো, সেই রাজনৈতিক মঞ্চে বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে আসা হতো এবং 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক হতো। কোন বুদ্ধিজীবীরা আসবেন, কোন সাংবাদিককে ডাকা হবে, কোন সুশীল সমাজের প্রতিনিধিরা সেখানে আসবেন, কাকে অন্য দল থেকে ভাড়িয়ে এনে এই শহীদ 21শে জুলাই সভায় ডাকা হবে। বিধানসভা নির্বাচনের আগে দিশা দেখানো হতো, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের সরকারকে তুলোধুনো করা হতো, কখনো কংগ্রেসকে তুলোধুনা করা হতো, কখনো বামেদের করা হতো, কখনো বিজেপিকে করা হতো। এইভাবেই করে শহীদ দিবসের এই মঞ্চকে কিন্তু পুরোপুরি রাজনৈতিক শোডাউনের মঞ্চ হিসেবে ব্যবহার করেছিল তৃণমূল কংগ্রেস। একদমই তাই। কিন্তু একটা বাৎসরিক দলীয় প্রচার, শহীদ স্মরণ কতটা কি হতো আমরা তো জানি। হ্যাঁ, শহীদ স্মরণ তো হতোই, সবটাই তো লোক দেখানি। একদমই হবে সত্যি কি? আমি সেই নিজের অবস্থানকে জানান দেওয়া। আমি সেটা বলছি যে 2011 থেকে 2025 পর্যন্ত যে অবস্থা আমরা দেখেছি, 2026-এর এই চলমান বাস্তবতা আরো নগ্ন, সেটি আমি কিন্তু শুরুতেই বলেছি। আমি ফিরবো, আমি শুধুমাত্র তোমাকে কানেক্ট করার চেষ্টা করছি যে বিশ্বের অন্য দেশগুলোতে ঠিক শহীদ স্মরণ কিভাবে হয়। তুমি জানো ব্রিটেনের রিমবেবেস সানডে পালন করা হয় এবং 2 মিনিটের নীরবতা, পুষ্পস্তবক অর্পণ এবং যুদ্ধে নিহতদের স্মরণের মাধ্যমে কোটি কোটি মানুষ তারা এই নীরবতা পালন করেন। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতারা উপস্থিত থাকেন। অনুষ্ঠানটি হয় একেবারে শব্দবিহীন। ঠিক একই রকম ভাবে অস্ট্রেলিয়ায় আনজাক ডে বলে তাদের
একটি শহীদ স্মরণ অনুষ্ঠান তারা পালন করে। নিহতদের নাম, আত্মত্যাগ এবং ইতিহাস থাকে সেই শহীদ দিবসের মূল পাথেয়। বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি সেখানেও কিন্তু শহীদদের স্মরণে গোটা দেশ সমস্বরে তাদের এই শহীদ দিবস হিসেবে পালন করে আসে। পরে সেটি ভাষা দিবস হিসেবেও স্বীকৃতি পায়। দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা এবং সমস্ত রাজনৈতিক দল, ছাত্র, রাজনীতি, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ সমস্বরে শহীদদের শ্রদ্ধা জানান। রাজনীতিকরাও অংশ নেন কোথাও কোথাও, কিন্তু আমরা দেখি শহীদদের স্মরণে অনুষ্ঠানে কোনো ধরনের রাজনীতি, কোনো ধরনের কোনো রাজনৈতিক বক্তব্য উঠে আসে না প্রতিবেশী বাংলাদেশের শহীদ এই 21শে ফেব্রুয়ারি শহীদ স্মরণের অনুষ্ঠানে। কিন্তু আমাদের রাজ্যে এই ব্যতিক্রম 1993 সালের 21শে জুলাই ঘটে যাওয়া 13 জন যুব কংগ্রেসের সমর্থককে যেভাবে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছিল, সেই শহীদদের স্মরণে আমরা দেখি নিছক একটি রাজনৈতিক শোডাউন, যেটি আগামীকাল হয়তো আরো বিভিন্ন দিকে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এই শহীদ স্মরণ অনুষ্ঠানটির, এই রাজনৈতিক শোডাউনের অনুষ্ঠানটি এখন 3টি ভাগে ভাগ হয়ে নিজেদের রাজনৈতিক শোডাউন হিসেবে পরিচিতি দিতে চাইছে। কিভাবে দেখছো তুমি বিষয়টি? মানে আজকে যে নায়ক, কাল সে খলনায়ক। কালকে তো রাজনীতির লোকেদের, আর রাজনীতি তো বলবে না লোক, কালকে তো রাজনীতির লোকেদের অভিনেতা বলবে। কাল যাকে জননী বলেছি, আজ যাকে জননী বলছি, কালকে তাকে কুমাতা বলবে। কালকে তো কলকাতার বিভিন্ন মঞ্চে এইসব আমরা দেখব। শহীদ স্মরণে, কালকে শহীদ স্মরণে যতটা না শহীদদের প্রতি কথা লোকে বলবে, আমার ধারণা কালীঘাট তৃণমূল নিয়ে রীতিমত তৃণমূল, ভালো তৃণমূলরা বক্তব্য রাখবে। আবার যারা একেবারে খুব কাছের ছিল তাদেরকেও এই কালীঘাট তৃণমূল মঞ্চ থেকে তুলোধনা করবে। বরঞ্চ কংগ্রেসের একটা বক্তব্য থাকবে, তখন আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারা অতীতের স্মৃতিচারণা করবে। কালকে শহীদ স্মরণের যদি সত্যিকারের গন্ধ কোথাও পাওয়া যায়, মানে কিভাবে করবে, ডিজে বাজিয়ে করবে না ঢোল বাজিয়ে করবে সেটা জানি না, সেটা গেলেই দেখতে পাবো। কিন্তু কিছুটা হলেও সত্যিকারের স্মৃতিচারণা হয়তো কংগ্রেসের মঞ্চ থেকে আসতে পারে, কেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই দলে ছিলেন, আমাদের কংগ্রেস কর্মীরা মারা গেছেন, আবেগটাকে তৃণমূলে কনভার্ট করা হয়েছে। তো কালকে আরো দত নখ মুখ অভিনেতাদের আরো কলকাতায় দেখা যাবে। যেটা বলা হচ্ছিল যে কলাকুশলীরা আসতেন, কলাকুশলীরা তো অভিনয় করতে বলে তাদেরকে কলাকুশলী বলা হতো। কালকে রাজনীতিকরা যে কত বড় অভিনেতা হয়ে যাবে সেই জন্য কলাকুশলীদের আসার দরকার হবে না, সেটা আমরা দেখবো। কালকে কলকাতার বিভিন্ন মঞ্চতে ঘুরবো, দেখবো। তোমাকে অনেক ধন্যবাদ পরমাশিস। শহীদ দিবসের মর্যাদার ভিড়ের সংখ্যা কম নয়, মঞ্চের উচ্চতাও সেটিও কম নয়, নেতার ভাষণের দৈর্ঘ্য সেটিও কম নয়। শহীদ স্মরণ মানে তাদের আত্মত্যাগের কারণ, পরিবারকে সম্মান দেয়া এবং অবশ্যই যে অন্যায়ের বিরুদ্ধে তারা পথে নেমেছিলেন সেই অন্যায়ের বিচার নিশ্চিত করা। 21শে জুলাইকে রাজনৈতিক জনসভা থেকে সত্যিকারের স্মরণে ফিরিয়ে আনতে হলে দলীয় পতাকা ছোট করতে হবে। আবার বলছি, 21শে জুলাইকে রাজনৈতিক জনসভা থেকে সত্যিকারের স্মরণে ফিরিয়ে আনতে হলে অবশ্যই দলীয় পতাকা ছোট করতে হবে, শহীদের নাম বড় করতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। 13টি প্রাণ কোনো দলের সম্পত্তি নয়। শহীদদের সম্মানে মাথা নত করতে হয়, তাদের কাঁধে দাঁড়িয়ে রাজনৈতিক মঞ্চ উঁচু করতে নেই। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর হ্যাঁ, এই মন্তব্যের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, বা হতেই পারেন পুরো আলোচনার বিষয় নিয়ে আপনি ভিন্নমত কিংবা সহমত, সেটি অবশ্যই মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর সময়ের প্রথম কলকাতায় চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতেও ভুলবেন না যদি আমাদের এই আলোচনা বিশ্লেষণ আপনার ভালো লাগে। নমস্কার।